দেশ চালাতে ব্যর্থ বিএনপি ক্ষমতায় আসছে জামায়াত ইসলামী। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে। সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে কতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে। বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্র দলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির। মিছিলটা আগে দেখুন একটু। এইটা ছাত্র দলের যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট এইটা। এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্র দলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে যে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি, গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এরও আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন
এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা। এইটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সরকার, এরা এইগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। তারা এটাকে যাচাই বাছাই না করেই ওই ছেলেটাকে বারবার ফোনে হত্যার হুমকি দিয়েছে। তাকে ডাকসুর এক ভবনে খুঁজতে গেছে, পায় নাই। এইটা দেখে ওই ছেলে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহবাগ থানায় আসছে, যে আমি থানায় যাই, আমি আগে যে আমার নিজেকে রক্ষা করি। সে থানাতে গিয়ে বলেছে যে দেখুন, আমার নামে আমার ছবি ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, এই যে আমার ফোন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ফরেনসিক ল্যাবে পাঠান। আমি যদি এইটা করে থাকি, এই পোস্ট যদি আমি করে থাকি, তাহলে আমাকে আপনারা যে শাস্তি দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। জাইমা রহমানের ওই একটা নোংরা ভিডিও, এইটারও আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় কখনো করা যাবে না। আমাকে যারা শোনেন নিয়মিত, কমপক্ষে এতটুকু রুচির পরিচয় আমাদেরকে দিতে হবে, কোনো নারীর প্রতি এই ধরনের নোংরা, প্রধানমন্ত্রীর মেয়ে সেটা তো আছেই, আমার আপনার বোন যদি, তাকে নিয়ে যদি এইভাবে কুৎসা রটনা করা হয়, এইভাবে কুরুচিপূর্ণ ছবি যদি ছড়িয়ে দেওয়া হয়, এতে কি আমরা লাইক করব? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা শেয়ার করব? এইগুলো থেকে আমরা বিরত থাকি, এটার আমরা নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় করা যাবে না। কিন্তু ছাত্র দলের কম লেখাপড়া জানা এই ছেলেপেলেগুলো, তাদের এই এতটুকু বোধ হয় নাই যে ছাত্র শিবির এই কাজটা করতে যাবে না, করে নাই। এটা করেছে কুমড়ো পটাশের দল, তারা এইটা করে ছাত্র দলকে উস্কে দিয়েছে শিবিরের বিরুদ্ধে। যার কারণে ওই ছেলেকে পরে যখন এই ক্যাম্পাসে পায় নাই, তখন ছাত্র দল থানায় চলে গেছে। থানায় যে সেখানে তারা আরেকটা শব্দ ব্যবহার করেছে, আমি সেই ভিডিওটাও একটু দেখাচ্ছি, দেখুন আগে। থানায় যে যখন তারা দেখে যে ওই আব্দুল্লাহ আল মামুনকে হাজতের ভিতরে না রেখে, গারদের ভিতরে না রেখে ওসির রুমে সে বসে আছে, তখনই তারা ওসির সাথে বাকবিতণ্ডা করে, বলে যে ও বাইরে কেন, ওকে আগে হাজতে ঢুকান। ওসি তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ছাত্র দলের এই ছেলেপেলেগুলো যারা মব সৃষ্টি করতে গেছিল, যে দেখেন ওর কোনো দোষ পাওয়া যায় নাই। তখন ওসির উপরে তারা চড়াও হয়, ওসিকে গালিগালাজ করে। এক পুলিশ কর্মকর্তা পাশ থেকে এটার প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথে ছাত্র দলের ছেলেপেলে বলছে, এই ওসি হয়েছে তাই কি হয়েছে রে, আমরা পুলিশ ডর শব্দটা উচ্চারণ করলাম না, করি এখানে আসছি। ওই যে আগেই বলেছি, ছাত্র দল শুধুমাত্র যখন ক্ষমতায় থাকে বিএনপি, তখনই এদের পারফরমেন্সটা ভালো, আর বাকি সময় এরা বালি ট্রাকও সরাতে পারে না। এখানে তারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, 50 জন মতো সাংবাদিক আহত। যদিও ছাত্র দলের সভাপতি রাকিব, তিনি এটার জন্য পরে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে কি করবেন? আপনি গরু মেরে জুতা দান করলে তো হবে না। এটা আপনার আগে চিন্তা করা দরকার ছিল যে আপনার নেতাকর্মীরা কোন মানের। আচ্ছা, এরপরে এবি জুবায়ের এবং মুসাদ্দেককে যখন ওখানে আটকিয়ে মারধর করেছে, তখন ডাকসুর নেতৃবৃন্দ যাচ্ছিল শাহবাগ থানায় একটা মীমাংসা করার জন্য। এইটার একটা ভিডিও আমাদের হাতে এসেছে, দেখেন। যখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি, দুই দিক থেকে দুই দল আসছে, তখন ডাকসুর এক সদস্য মাঝার, তিনি ছাত্র শিবিরের ওই গ্রুপ থেকে বের হয়ে সামনে এসে ছাত্র শিবিরকে 2 হাত দিয়ে ঠেকাচ্ছেন যে থামো, আর সামনে আগাইও না। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ছাত্র দলের এক টুকাই মাঝারের পিছন দিয়ে লাথি মেরে, দেখেন ভিডিওটা দেখেন। দেখেছেন
উস্কানি কাকে বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কাকে বলে, এইগুলো আমাদের সুশীল সমাজের চোখে পড়ছে না। এরা কেউ বলছে না যে ছাত্র দল এখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এই কাজটা যদি করতো, এদেশের মিডিয়া এবং সুশীল সমাজ যদি এখনই যেটা ভালো সেটাকে ভালো বলা এবং যেটা খারাপ সেটাকে যদি খারাপ বলতো, তাহলে ছাত্র দলের এই পরিণতি আজ হতো না। ছাত্রলীগও কিন্তু ছাত্রলীগ হয়েছিল মিডিয়া এবং সুশীলদের কারণে, কারণ তাদের সমস্ত অপকর্মকে তারা আড়াল করত, মিডিয়া এবং সুশীল, যার কারণেই তো তারা ছাত্রলীগ হয়েছিল। এখন আবার ছাত্র দলের ব্যাপারেও তারা এইটা। ভিডিওটা আবার দেখেন আপনারা একটু, কিভাবে লাথি মারছে দেখুন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অবশ্যই তাদের ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তারা যদি কোন রকম একজনকে একবারেই একটা লাথি না একটা থাপ্পড়ও যদি মারে, তাই দেখবেন যে মিডিয়াগুলো বসে গেছে, একেবারে গবেষণা করতে বসে গেছে শিবিরকে কিভাবে এখন নিষিদ্ধ করা যায়। শিবির উগ্র, শিবির এটা ওটা বলে একবারে ঝাঁপায় পড়বে। কিন্তু এখন তো তারা অন্ধ হয়ে গেছে, এখন তো তাদের রাত, তারা তো এখন ঘুমাচ্ছে, চোখে দেখে না। সবাই সুশীল এবং এই মিডিয়াগুলো একেবারে অন্ধ, নাক ডাকিয়ে ঘুমছে। ছাত্র শিবির যদি আস্তে করে একটা বায়ু দেয়, ওদের তখন ঘুম ভেঙে যাবে। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এইটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করব, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করব না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করুন, আমি দেখিয়ে দিলাম। যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, ওইটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে। হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন যেন ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে। তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এইটা আমরা দেখছি। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।